ফুটবল বাসা থেকে এরকম ভাবে খেলতে দিত না আসলে, তারা বলতো পড়াশোনা করো। তো আমি মোটামুটি ভালো ছিলাম। স্বপ্ন একটা আছে, কারণ ক্লাব লেভেলে একটা স্বপ্ন আছে এবং ন্যাশনাল টিমে একটা স্বপ্ন আছে যে ট্রফি জিতা। ড্রেসিং রুমের ভেতরে আপনি কি করেন? হ্যালো রাকিব ভাই, ওয়েলকাম টু দ্য শো। অ্যান্ড ফার্স্ট অফ অল, এই মুহূর্তে আপনার ব্যাপারে যদি আমরা একটা কথা জিজ্ঞাসা করি, দ্যাট ইজ বসুন্ধরা কিংসে কিন্তু রয়েছেন। আপনার ওভারঅল ক্যারিয়ার গ্রাফটা যদি দেখি, চট্টগ্রাম আবাহনী থেকে স্টার্ট, দেন আবাহনী লিমিটেড, অ্যান্ড দেন হচ্ছে রহমতগঞ্জ, এক্স্যাক্টলি, দেন হচ্ছে এখন বসুন্ধরা কিংস। ওভারঅল ক্যারিয়ার জার্নিটা আপনার কাছে কেমন এখন পর্যন্ত? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, কারণ ভালোই কাটছে সময়গুলো। কারণ পিছিয়ে তাকানো লাগে না। আমার সামনের সিঁড়িগুলো আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আস্তে আস্তে আগায় গেছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমি এখানে আসতে পারছি। ছোটবেলার সবার কিন্তু হচ্ছে একটা ক্যারিয়ার ইন্সপিরেশন থাকে, রাইট? মানে একজন প্লেয়ারকে দেখে ফুটবল খেলতে ইচ্ছা করার, কে ছিল আপনার সে? আসলে অনেকজনই ছিল আমাদের বরিশালে। তো প্রথমত আমার রাকিব ভাই ছিল, তারপর ছিল আমাদের ন্যাশনাল টিমের আরিফ ভাই এবং ইয়াসিন। ওরা তো আমাদের বরিশালে। ফুটবলটাকে আসলে ছোটবেলা থেকে আমি ভালোবাসতাম, তো ওখান থেকেই আসতে শুরু। ফুটবলের ব্যাপারটা আসলে প্যাশনের মতো, তাই না? যে মানে ছোটবেলায় আমরা যখন খেলা শুরু করি, আই থিঙ্ক ফার্স্ট জিনিসটাই থাকে ফুটবল। যে ফুটবল একটা গিফট পাই আমরা কোনো না কোনোভাবে, অ্যান্ড দেন সেখান থেকে আমরা আস্তে আস্তে ফুটবলের প্রতি একটা প্যাশন ক্রিয়েট হয়। অ্যান্ড ইন্টারন্যাশনাল ফুটবলে ফার্স্ট আপনি, মানে আমরা যদি বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ আপনি কখন দেখছেন? 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর কি। ওকে, সেই জায়গাটায় আসলে ভাইয়া ইন্সপিরেশন, ইন্টারন্যাশনাল ফুটবল আসলে সবথেকে বড় ইন্সপিরেশনটা কে ছিল? ইন্টারন্যাশনালে আমি ব্রাজিলের সাপোর্ট করি। তো ওই সময় কাকার খেলা দেখতাম, তারপর নেইমার খেলা দেখলাম। তো এখন নেইমারের খুব ভক্ত আর কি আমি। আসলে ফুটবল খেলা যে খেলাই হোক আমি এটা দেখার চেষ্টা করি। ফার্স্ট ম্যাচ, মানে প্রথম একটা প্রফেশনাল ফুটবলে তো আপনি চলে আসলেন, বাট ফার্স্ট ম্যাচ যেটা খেলা, ধরেন এটা স্কুল লেভেলে হয় বা কলেজ লেভেলে হয়, ফার্স্ট ম্যাচের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আপনার লাইফের একদম আসলে প্রথম ম্যাচ? প্রতিযোগিতামূলক ম্যাচ বলতে আমার মানে আমার ওখানে একটা টুর্নামেন্ট ছিল। তো প্রথম আমার ভাই রাকিব ভাই ও নিয়ে আসে আমাকে। তো আমি ওরকমভাবে এরকম বুঝতাম না, কারণ খেলা প্রথম শুরু, অনেক মানুষ ছিল তার ভিতরে, খেলাটা মানে অন্যরকম ছিল। তখন একটা গোল করি, তখন ওটা নিয়ে মানুষ অনেক ফার্স্ট গোলটা চিৎকার করে। ফার্স্ট গোলটা কিরকম ছিল, কিভাবে দিয়েছিলেন একটু বলেন? আসলে ওটা শর্ট বারে খেলা ছিল, মানে ছোট বারে খেলা আমাদের এলাকায় মনে হয় ওটা ডিগ বল বলি আমরা, রাইট? ডিগ বল, ছোট পোস্টে আমরা কোমরের নিচে থাকতে হবে, হাইট, এক্স্যাক্টলি। এন্ড ইটস ভেরি টাফ, ওটা কিন্তু অনেক টাফ গোল দাও। ওই খেলাই ছিল, ওখানে আমি একটা গোল করি। তো ওইটাই আর কি। ওইটা কি মানে আপনি যখন খেললেন ওখানে প্রাইজ হিসেবে কি ছিল? ইট ওয়াজ আ ক্রেস্ট অর লাইক একটা মানে ছিল আমি ওই টুর্নামেন্টে সেরা খেলা হয় আর কি। সেরা খেলোয়াড় থেকে ছিলেন? শুরু আর কি। মানে ফার্স্ট টুর্নামেন্ট খেলেছেন, ফার্স্ট টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড়। এর চেয়ে তো বড় আসলে স্টার্টার কিছু হতে পারে না। এন্ড দেন তারপরে সেখান থেকে আস্তে আস্তে মানে আমাদের টুর্নামেন্ট হয় অনূর্ধ্ব-12, তো ওখানে খেলি। তারপর আগে মানে বাংলাদেশের একটা টুর্নামেন্ট হতো, ডানম নেশনস কাপ, তো ওখানে খেলি। ওখান থেকে বরিশাল টিমে খেলি। তারপর আমি আমার জালকারি টিম থেকে খেলে ঢাকা খেলতে আসি। এই থেকে শুরু আর কি। আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করেছি। সো স্টার্টিং ফ্রম দ্য রাইট উইং, আপনি যে খেলাটা খেলেছেন, আপনার ভেতরে সবথেকে ইউনিক যে ব্যাপারটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা টুর্নামেন্টের আগে আপনি নিজেকে আরেকটা লেভেলে নিয়ে যান, অ্যান্ড আপনি নিজের ফ্লসগুলো খুব ভালোভাবে ধরেন। আই স্টিল রিমেম্বার যখন আপনি আবাহনীর সাথে যে সিজনটা আপনি জিতলেন, আমার এখনো একটা ইন্টারভিউর কথা মনে আছে, সেখানে আপনি বলছিলেন যে প্রত্যেকটা টুর্নামেন্টে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, অ্যান্ড ইউ হ্যাভ আ ড্রিম অফ দ্যাট। সো এই জায়গাটা, এই যে একটা হাঙ্গার আপনার ভেতর থাকা, এই বিষয়গুলো নিয়ে কিভাবে আপনি কাজ করেন যে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া? যখন চিটাগাংতে আসি, তখন মারুফ স্যার বলে আমাকে যে তুমি যেদিনকার ভালো ফুটবল খেলবা, ওই দিনকার তুমি ফেসবুক অথবা মিডিয়া এগুলো দেখবা না, মানে এগুলোর ভিতরে থাকবা না। তো চিন্তা করবা যে আজকে যে খেলা খেলছো, তো ওর থেকে ভালো খেলার চেষ্টা করবো। তো আমি ওইটাই চেষ্টা করি। স্কুল লেভেলের কথা বলছিলাম, ফার্স্ট বুটের গল্পটা শুনতে চাই। প্রথম বুট জোড়া, এটা কিন্তু অনেক মানে একটা অন্য এক্সাইটমেন্ট থাকে। আমার এখন মনে আছে ক্লাস 7 আমি ফার্স্ট বুট কিনছিলাম। অনেক বাসায় অনেক পাম পট্টি অনেক কিছু দেওয়া লাগে। আমি আসলে ফুটবল, মানে আমাকে ফুটবল বাসা থেকে এরকম ভাবে খেলতে দিত না আসলে, তারা বলতো পড়াশোনা করো। তো আমি মোটামুটি ভালো ছিলাম, 5-এ বৃত্তি পাইছিলাম আমি সাধারণ লেভেলে। তো ওরা আমাকে ফুটবল খেলার জন্য এরকম আগ্রহী ছিল না। তো আমার ভাই রাকিব ভাইয়ের কথা বলছিলাম, সোহেল ভাই ছিল, এক জুম্মান ভাই ছিল, ওরা আমাকে বুট কিনা দেয়। কিন্তু আমি প্রথম 2-3 বার
বুট ওরাই আমাকে কিনে দিয়েছে, কিন্তু আমি নিজের টাকা দিয়ে অথবা আমার ফ্যামিলি দিয়ে আমি কিনি নাই। ওরা আমাকে অনেক হেল্প করছে আর কি। ওদের সাহায্য না পেলে আসলে আমার ফুটবল খেলা আসা হতো না আর কি। আমি একটা জিনিস খেয়াল করি যে ভাইয়া স্পোর্টস যেটা যেটা যে কোনো স্পোর্টসে হোক একটা সাপোর্টিং রোল কিন্তু লাগে। প্রত্যেকটা স্পোর্টসম্যানের পেছনে একটা সাপোর্টিং রোল থাকে, সেটা পরিবার থেকে থাকতে হয়, না হলে সেটা কোনো একটা বন্ধু, না হলে একটা সিনিয়র, রাইট? এই যে বুটের গল্পটা বললেন যে আপনাকে আপনার সিনিয়র ভাই বুটটা কিনে দিয়েছিল, বুটটা বাসায় নেওয়ার পরে কি হয়েছিল সেটা একটু কিছু বলে নাই? আমি আসলে নিতাম না, প্রথম প্রথম বুটও নিতাম না। আমার বন্ধু ছিল, ওর বাসায় রাখতাম, কারণ তারা জানতো আমি পড়াশোনা অথবা এর ভিতরে আছি, কিন্তু আমি যে খেলাধুলা করতাম প্রথম প্রথম তারা জানতো না। তারা আমাকে খেলাধুলার ভিতরে নিতে যেত না, কারণ দেখতো আসলে গ্রাম লেভেলে ওই সময়টা, এখন যেটা মানুষ মিডিয়ার জন্য ফুটবলটা মানুষ বুঝে অথবা জানে, ওই সময় ওইরকম ভাবে মিডিয়ার হাইপ ছিল না, যার কারণে মানুষ বুঝতো না ফুটবল খেলাটা কি আসলে। যার কারণে আমাদেরকে তার বাবা মা ফুটবল খেলতে দিত না, লুকাই লুকাই ফুটবল খেলতাম প্রথমত আর কি। তো ট্রেনিংটা কিভাবে করতেন? আমি এমন হয়েছে যে প্র্যাকটিস সেশনটা কিভাবে যেত? এটা আসলে বিকেল বেলা আমি যেতাম, যখন আমাকে বাবার টাকা দিত স্কুলে যাওয়ার জন্য, ওই টাকাটা রাইখে আমি সেভ করে ভাড়া দিয়ে মানে মাঠে যাইতাম। আচ্ছা, মানে এটা এটা আসলে এমন দিন গেছে মানে পরীক্ষা ছিলাম, পরীক্ষা না দিয়ে ফুটবল খেলছি স্কুলে না। এটা এটা কোন ক্লাসের ঘটনা? এটা মেবি 7-8 এর সময়। 7-8 এ সো 5 এ বৃত্তি পাইলেন এন্ড দেন 7-8 এ এই কাজ করছেন, বাসায় ধরা খান নাই? বাসায় বলছিলাম যে খেলার জন্য যাচ্ছি, কিন্তু তারা রাগ করছে অনেক, কিন্তু আমি তো খেলে গেছি, তখন আর গেছি গা, তখন তো আর কিছু বলার নাই। ফার্স্ট ক্লাবের জন্য যে ট্রায়ালটা দিতে গিয়েছিলেন সেটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আসলে ট্রায়ালে গেছিলাম প্রথমত পাইনিয়ার লেভেলে, পাইনিয়ার খেলা ছিল। তো আমাদের কোচ আছে মশরুল আহমদ স্বপন স্যার, ও পাঠাইছিল ট্রায়াল বলতে, স্যার বইলা দিছে আর আমরা ট্রায়ালও নিছি, তারা অনেক প্লেয়ার ছিল। তো আসি প্রথমত, তো মানে ক্যাটাগরি করে দেয়, মিডফিল্ড, স্ট্রাইকার, ডিফেন্ডারকে আলাদা আলাদা ট্রায়াল নেয়। তো ওখান থেকে আস্তে 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 4-5 দিন লাগছিল আমার ট্রায়ালে টিকার জন্য আর কি। And when you got the first call যে আপনি সিলেক্টেড, এরপরের এক্সাইটমেন্টের ব্যাপারটা কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ ফার্স্ট কাকে জানাইছেন যে আমি ক্লাবে সিলেক্টেড? আসলে আমার কোচকে আগে জানাইছি। কোচকে আগে জানান, কোচ ওয়াজ হ্যাঁ, হ্যাপি, খুব রাইট? খুশি, হ্যাঁ, খুব খুশি। ক্লাবের ভেতরে এক্সপেরিয়েন্সটা যদি আমরা, যেহেতু ক্লাব ফুটবলে চলে আসলাম, ইন্টারন্যাশনালও আসবো, বাট ক্লাবের অনেক মজা থাকে, একটা অন্যরকম মজা থাকে ক্লাব ফুটবলে, ড্রেসিং রুম শেয়ারিং, রাইট? ক্লাবের ভেতরে যাওয়ার পর ড্রেসিং রুমের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো ছিল, কারণ আমরা কিন্তু এক একজন এক এক জেলার ছিলাম, তো অনেক মানে অচেনা লোক ছিল। তো আস্তে আস্তে সবার সাথে মেলামেশা হয় এবং সবার সাথে ভালো একটা ইয়ে হয়। ওই সময় মানে খুব ভালো লাগতেছিল, কারণ যে আমরা সবাই একসাথে খেলবো, অথবা যারা খেলতেছে অথবা যারা খেলতেছে না, সবাই সবাইকে সাপোর্ট দিতেছে। তো এটা খুব ভালো লাগতেছিল যে না, আমাদের ভিতরে একটা একতাবোধ আছে যে আমরা সবাই একসাথে থাকতে পারবো। ড্রেসিং রুমের সব থেকে ফানিয়েস্ট স্টোরি যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, সব থেকে মজার ঘটনা একটা যদি একটু শেয়ার করেন, মানে থাকে না যে আসলে ডিসিশন বলতে ন্যাশনাল টিমের আপনার রবিউল এবং বিশ্বনাথ, ওরা রবিউল আলাদাভাবে বলতে রবিউল অনেক ফানি। ও গান যখন আমাদের বক্স গান চলে, তো আলাদাভাবে নাচ করে এবং অন্যান্য ভঙ্গি করে, তো ওইটা খুব ভালো লাগে আর কি। সো ইউ এনজয় দ্য ফান অফ। আসলে হ্যাঁ, আসলে সবাই ওটা এনজয় করে, যখন আমরা ম্যাচ জিতে যাই, তখন ও অনেক মানে এটা নিয়ে মজা করে, একটা সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন, হ্যাঁ, যে সবাইকে জমায়, সবাই আকর্ষণ থাকে ওর উপরে সব সময়। সো রবিউল ভাই যদি এরকম হয়, তাহলে সবথেকে চুপচাপ কে ড্রেসিং রুমের ভেতর? ড্রেসিং রুমে চুপচাপ বললে সাদ ভাই। সাদ ভাই একদম আসলে খেলার ভিতরে থাকে সব সময়, অলওয়েজ ওর ডিটারমেন্ট থাকে যে গেমের ভিতরে। মানে তাহলে সবথেকে সিরিয়াস স্টুডেন্ট কে? হ্যাঁ, ওইটা বলতে গেলে পড়াশোনার ক্ষেত্রে ধরেন খাতার মার্জিনটা পর্যন্ত স্কেল দিয়ে এটাও সাদ ভাই, মানে সবথেকে সিরিয়াস স্টুডেন্ট। আর সবথেকে লাইক দুষ্ট কে ছিল? রবিউল ভাই। আমরা দেখতেছি একটা ন্যাশনাল টিম ফুটবল বলি বা ক্লাব ফুটবলের কালচারও কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, ক্লাবগুলোও তাদের অনেক প্যাটার্ন চেঞ্জ করছে। এই যে একটা চেঞ্জ ওভারের ভেতর দিয়ে যাচ্ছে, এবং দিন দিন কিন্তু আমাদের ফুটবলের আরো একটা মান উন্নয়ন হচ্ছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওভারঅল এই ট্রানজিশনটাকে আপনি কিভাবে দেখতেছেন? আমাদের ক্লাব লেভেলে আর বাইরের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা অনেক পিছানো আছি, সত্যি কথা বলতে। আমাদের যেমন কর্পোরেট টিমগুলো ছিল, যেমন সাইব স্পোর্টিং ক্লাব আগে ছিল, ওরা নাই, কিন্তু বসুন্ধরা আসাতে অন্যান্য টিমগুলোরও একটু, বসুন্ধরা যখন ভালো করতেছে, অন্যান্য ক্লাবগুলো কিন্তু আপনার তাগিদ পাচ্ছে যে না, আমাদেরকেও ভালো করতে হবে। যার কারণে তারাও কিন্তু এখন দেখেন 40 টিম, ওদের মাঠ আছে, ওদের আছে। তো এরকম আরও টিম আসা উচিত, যেমন আবাহনী টিম আছে, আবাহনী কিন্তু অনেক আগে থেকেই এরাই করতেছে। তো বসুন্ধরার মতো যদি আরো অনেকগুলো ক্লাব যদি আগে আসে, কর্পোরেট ক্লাব, বসুন্ধরা কিংস রাইট নাও বাংলাদেশের সবথেকে বেশি ফর্মাল লিগ,
একদম যদি প্রপার অর্গানাইজেশন স্ট্রাকচার মেনটেন করা, ক্লাব ফ্যাসিলিটি বলি, এই জায়গাটা নিয়ে কাজ করা, দে আর ফোকাসিং অন ইট। এবং এটা প্লেয়ারদের জন্য আই থিঙ্ক ভালো, কারণ প্লেয়াররাও কিন্তু একটা ওরকম নিশ্চিত জায়গা পায়। আসলে বসুন্ধরা আমি মনে করি বাংলাদেশের সব ক্লাবের জন্য একটা ইন্সপিরেশন। যদি আপনার বাংলাদেশ ফুটবলকে উন্নয়ন করার জন্য যদি কোনো ক্লাব আগায় আসে, তো এরকম ভাবে আগায় আসা উচিত। যদি এভাবে যদি 5 থেকে 6টা ক্লাব আসে, আমাদের মানে ব্যবসায়ী আছে, তারা যদি আগায় আসে, তাহলে বাংলাদেশ ফুটবল আরো উন্নত হবে আমি মনে করি। পুরো যদি ফুটবল টিমের ভেতর মানে ন্যাশনাল ক্লাব দুটো মিলে বলে, হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড? থাকে না যে আসলে এটা যাকে রাত 3টা বাজে কল দিতে পারবো যে বন্ধু ভালো আমার লাগছে না। বাচ্চা আমার খুব ভালো বন্ধু, ওর সাথে আমি অনেক দিন থেকে আছি। তো আর আমার বন্ধুত্বটা অন্যরকম। আসলে ওর সাথে যদি আমি ঝগড়াও করি, তাও আমাদের সাথে মানে এরকম ভাবে হয় না যে 2 দিন অথবা 3 দিন কথা বলবো না, এরকম কিছু হয় না। একদিনের ভিতরে আবার আমরা ফার্স্ট যখন মানে দেশের বাইরে গেল, তাহলে বাচ্চা ভাইয়ের সাথেই মনে হয় সবথেকে বেশি আসলে হ্যাং অ্যারাউন্ড করা হয়। ন্যাশনাল টিমে যখন আমি প্রথম যাই, তখন বাদশা এবং রবিউল দুইজনের সাথে আমার সাথে হয়, কারণ ওরা আমাকে এরকম ভাবেই মানে আগাই নেয় এবং বন্ধুত্বের মতো করে নেয়। আমাকে অনেক হেল্প করে ওরা, যে তোমার ভিতরে আছে অথবা তুমি পারবে, এরকম আর কি। তো ওরা সবসময় আমাকে সাহস দিয়েছে, ওরা দুজন আর কি, এই 2টা মানুষ আমার সাথে। সবথেকে টাফেস্ট সিচুয়েশন আপনার লাইফে এখন পর্যন্ত পুরো ক্যারিয়ারে কোন সময়টা ছিল? এটা ছিল আসলে যখন আমি চিটাগংয়ে প্রথম যাই, তখন আমি একটা ইনজুরি হয় আর কি, আমার লিগামেন্টে ব্যথা লাগে। তখন আমি প্রায় 2 থেকে 3 মাস ইনজুরি ছিলাম। তখন আমি দেখি মানে আমি খেলতে পারতেছি না, কিন্তু অন্যান্য প্লেয়ার খেলতেছে। শিক্ষামূল টুর্নামেন্ট ছিল তখন। আমি মানে আমাকে স্যার সে অনেক মানে দিচ্ছে, তুমি তোমার মানে আমাকে খেলাবে এবং তুমি যদি খেলতে পারো এই টুর্নামেন্টে, তুমি ন্যাশনাল টিমে ডাক পাবে। তো আমাকে অনেক বড় একটা স্বপ্ন সে দেখাইছিল, কিন্তু আমি ইনজুরি হই আনফর্চুনেটলি। তখন মানে নিজের কাছে খুব খারাপ লাগতেছিল, সামনে এবার ন্যাশনাল টিমে খেলা ছিল। তখন মানে ফার্স্ট আমি যদি কল পাইতে পারি এরকম একটা, এইটা খুব কষ্ট লাগছিল তখন আর কি। এরপরে যখন ন্যাশনাল টিম কলটা আসলো প্রথম, তখন কিরকম ছিল? আসলে এই মানে এইটা আসলে বলার মতো না, মানে কতটা আনন্দিত আমি হই এবং আমি এটা মানে বুঝাইতে পারবো না, কারণ এটা আমার স্বপ্ন ছিল, ড্রিম ছিল আর কি। আজ ফুটবলার হিসেবে সবাই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলা, আমারও স্বপ্ন ছিল। যখন আমাকে তারা কল করে প্রথম, মানে আমি খুব আনন্দিত হই, মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে আমি এত তাড়াতাড়ি ন্যাশনাল টিমে ডাক পাবো আর কি। এক্স্যাক্টলি। এন্ড সেই সময় ফার্স্ট জানানোটা কি কোচ কে ছিল? না, এটা আসলে বাবা মাকে ছিল, বাবা মাকে ছিল। And how তারা খুশি হয়েছে, কারণ তারা আমাকে ওরকম ভাবে সাপোর্ট দেয় না, তারা বুঝতে পারে না যে ফুটবলটার ভিতরে কি আছে। এজন্য আমি তাদের আগে ফার্স্ট বাবা মাকে জানাই এবং তার কোচকে জানাই, সবাইকে জানাই আস্তে আস্তে। প্যাশনের যে ব্যাপারটা বলছিলাম, আবার এই মুহূর্তে রাইট নাও আপনার নিজেকে নিয়ে গোলটা কি? আসলে স্বপ্ন একটা আছে, কারণ ক্লাব লেভেলে একটা স্বপ্ন আছে এবং ন্যাশনাল টিমে একটা স্বপ্ন আছে যে ট্রফি জিতা। কারণ আমরা কিন্তু বসুন্ধরা ঘরোয়া লিগের সব ট্রফি জিতছি এবং আমার লাস্ট বছর স্বপ্ন ছিল ট্রেবলও আমরা জিতছি। কিন্তু আমাদের স্বপ্ন এখন সামনে চ্যালেঞ্জ লিগ আছে, তো চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করার স্বপ্ন। কারণ এটা আসলে আমাদের দেশের জন্য অনেক মানে একটা সম্মান বয়ে আনবে, কারণ এবছর প্রথম ফার্স্ট চ্যালেঞ্জ লিগ। তো আমরা চেষ্টা করবো চ্যালেঞ্জ লিগ জিতার এবং ন্যাশনাল টিমের সামনে সাফ আছে, সাফের ট্রফি জিতা আমার খুব স্বপ্ন এটা। সাফের ব্যাপারটা আসলো যখন, একটু বলতে হয়, এখনো কষ্টটা কি পোড়ায় মালদ্বীপের এগেইনস্টের ম্যাচটা? হ্যাঁ, ওটা আসলে কষ্ট, খুব কষ্ট। আই স ইউ যে আপনি ম্যাচে পরে যেভাবে কান্নাটা করছেন, আসলে ওই সময় আমি যখন 87 মিনিট পর্যন্ত খেলি, তখন মানে অনেক কষ্ট, মানে ওরা কিন্তু আমাদের থেকে ভালো ডোমিনেট করতেছিল আমাদের। তো আমরা অনেক মানে পরিশ্রম ছিল। তো আমি চিন্তা করছিলাম যে আমি যদি বলটা হোল্ড করতে পারি, তো আমার গোলকিপার থেকে আবার যদি বিল্ড আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা উপরে প্লেয়ার যারা খেলতেছে রেস্ট পাবো। কিন্তু আমি ওরে ফলো করিনি, যার কারণে কিন্তু কষ্টটা আমাকে খুব ভোগাইছে, মানে অনেক দিন ভোগাইছে লাস্ট সাব পর্যন্ত। লাস্ট সাবে একটু ভালো একটা পারফর্ম করতে পারছি, তখন আবার এটা একটু ভালো লাগছে। সো লিগামেন্টের কষ্ট এন্ড দেন হচ্ছে সাফের কষ্ট, দুটোর মধ্যে কোনটা বেশি? আসলে সাফের কষ্ট, কারণ ওটা আমরা যদি অনেক বছর পর একটা ভালো ফাইনালে যাওয়ার অপরচুনিটি ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে, আমি স্বীকার করি যে আমার ভুলের কারণে ফাইনাল। বাট স্টিল ভাই, মানে এখন কিন্তু আপনার কাঁধে সব মানে চড়েই পুরো ন্যাশনাল টিম স্বপ্ন দেখতেছে যে এখনো যদি আমরা যাই রাইট উইং এর ভেতরে ওয়ান অফ দ্য পেসিয়েস্ট গাই আই হ্যাভ এভার সিন। আপনি যেভাবে পেসটা নিয়ে যান এবং আপনি বলছেন যে নিজেও অ্যাসিস্ট করতে পছন্দ করেন, গেম বিল্ড আপ, এই ব্যাপারগুলো কিন্তু আসলে মানে আপনার যে পরিশ্রম, এটা আই হোপ অনেক হেল্পফুল হবে। আবার যদি একটু ছোট্ট করে ড্রেসিং রুমের কথায় আসি, আমরা অলমোস্ট শেষের দিকে, যে ড্রেসিং রুমের ভেতরে আপনি কি করেন? আসলে আমি সবসময় মানে খেলা শুরুর আগে সবসময় খেলার ফোকাস রাখি, খেলাতেই ফোকাস রাখি প্রথমত। যখন খেলার রেজাল্টটা ভালো হয়, তখন আমি জাস্ট সবার সাথেই মজা করি। যেমন রবিউল যখন গানের সাথে নাচে, তখন আমি ওর সাথেই করি। আমি আমার কাছে বক্স থেকে আমি গানই করি, প্লে করি। তো
খেলার আগে আমি মানে খেলার ভিতরে থাকি, কিন্তু খেলার পরে যদি আমার টিম ভালো রেজাল্ট করে তখন আমি টিমের ভেতরে কেউ সুপারস্টিশিয়াস আছে, যেমন অনেকে কিন্তু থাকে যে ধরেন একই মোজা বারবার পরবো আমি, বা আমার যেই হচ্ছে শিন গার্ডটা আছে শিন গার্ডে একটা কিছু থাকবে, এরকম কেউ কি আছে না, আমাদের? আসলে এগুলো আমি দেখি না, কারণ আমাদের সাথে লাস্ট কেউ এটা করে না না? আমি এটা দেখি আপনি নিজেও নাই? না এরকম। লাইক আমি ওকে আই এম গুড টু গো প্লে, কিছুক্ষণ মেডিটেশন, ঠান্ডা, হ্যাঁ এটাই আর কি, খেলার এটা ভিতরে এটাই focus থাকে। হ্যাঁ। Okay. So thank you so much, Rakib bhai. We really enjoyed the interview with you. And hopefully আপনি নিজেকে নিয়ে যেভাবে পরিশ্রম করেন, এবং এই মুহূর্তে আমিও বলছি যে I have seen you very close. That's why আমি বলছি যে it's something যেটা আপনাকে আরো ফিউচারে সাকসেস এনে দিবে। Thank you so much for coming to the show. আসলে ধন্যবাদ অনফিলকে যে আমাকে এখানে আসার জন্য ই করছে। তো আমি একটা কথা just বলতে চাই যে Sure. আসলে এই ফুটবলের পিছনে আসলে আরেকজন মানুষের অবদান ছিল, যে সৈয়দ গোলাম জিলানী স্যার। সে আমাকে সেকেন্ড বিলিগ ভিক্টোরিয়া থেকে, রহমতগঞ্জ থেকে আজকে রাকিব হয়ে ওঠার পিছনে সে অনেক অবদান আছে। Yeah. Thank you so much. I hope he is also very proud with you. Thank you. Thank you so much. দেখা হবে আবারও।